বন্ধুরা, আজ সেই মাহেন্দ্রক্ষণ, যে রহস্যের জাল বুনতে বুনতে আমরা পৌঁছেছিলাম আশা মঞ্জিলের অন্ধকার করিডোরে। আজ তার পর্দা উন্মোচনের পালা। পৃথ্বীরাজ সেনের কলমে আশা মঞ্জিলের আনাচে কানাচে লুকিয়ে থাকা সেই অশরীরী সত্তা কি শেষ পর্যন্ত ধরা দিল, নাকি রহস্যের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো নির্মম সত্য? শোরগোল আর ভয়কে সঙ্গী করে আজ আমরা সাক্ষী হতে চলেছি এই গল্পের চূড়ান্ত পরিণতির। দম বন্ধ করা এই শেষ রাতের সাক্ষী হতে আমার সাথে থাকো। আশা মঞ্জিলের শেষ পর্বে এই মুহূর্তে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। আর গল্পটা শুরু করার আগে তৃতীয় পর্বের কিছু অংশ তোমাদের শুনিয়ে তারপরে শেষ পর্বটা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। আপনি কি চান যে মেয়েটি রোজ রাতে এমনভাবে আতঙ্কের মুখোমুখি দাঁড়াক আর একটু একটু করে তার জীবন শক্তি নিঃশেষ হয়ে যাক? এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না শিবপ্রসাদ। হাউমাউ করে কেঁদে উঠল সে। বুক চাপড়ে বলতে লাগলো, আমরা এত পর্যন্তই তৃতীয় পর্বে শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। ডাক্তার সাহেব, আমি ওই মেয়েটিকে খুন করেছি, তিল তিল করে হত্যা করেছি তাকে। কিন্তু কি করব বলুন? যখন আমার মধ্যে একটা দানব সত্তা জেগে ওঠে তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। রোজ রাতে রক্ত পান না করলে কেমনভাবে আমার খিদে মিটবে? চুলোয় যাক মেডিকেল সায়েন্স। এখন আশ্রয় নিতে হবে ওই আশ্চর্য প্রেত শাস্ত্রের। ডক্টর যাদব বসে আছেন। তিনি জানেন একটু বাদেই অভিশপ্ত বৃদ্ধ মানুষটি শুরু করবে তার আত্মকথন। হলোও তাই। মনে হলো শিবপ্রসাদ যেন চোখের সামনে বসে নেই। রচিত হয়েছে যোজন যোজন ব্যবধান। অনেক দূরের কোনো এক অজানা অচেনা শহর থেকে শিবপ্রসাদের মৃদু কণ্ঠস্বর ভেসে এসে পরিবেশন করছে ডক্টর যাদবের কানের মধ্যে। শিবপ্রসাদ বলতে শুরু করে, যদি সময়ের হাতে হাত রেখে আপনি পিছিয়ে যেতে পারেন 100 বছর আগের রাঁচি শহরে, তাহলে বোধহয় রহস্যের সন্ধানটা আপনি ঠিক মতো করতে পারবেন। তখন এই আশা মঞ্জিল সুন্দরলালের দখলে আসেনি, আসা সম্ভবও ছিল না। এই বাংলো বাড়িটি তৈরি করেছিলেন জমিদার জ্যোতিপ্রকাশ। দারুণ ডাকসাইটে মানুষ ছিলেন তিনি। লোকে বলে তিনি নাকি রাতের অন্ধকারে মানুষ খুন করে কাঁচা মাংস চিবিয়ে খেতেন। একদিন ঘুরতে ঘুরতে এই জমিদারের খাস তালুকে এসে পা রেখেছিলেন এক অদ্ভুত চেহারার তান্ত্রিক। বিশাল চেহারা তার, মুখ ভর্তি ঘন দাড়ি, মাথায় জটা ধরা চুল। সেই তান্ত্রিক এসে ধুনি জ্বালিয়ে তপস্যা করতে শুরু করে। তখনকার আশা মঞ্জিলের বাগানের এক কোণে ছিল তার তপস্যা স্থল। দেখতে দেখতে বেশ কিছু চেলা জুটে গিয়েছিল তার। জ্যোতিপ্রকাশ বুঝতে পেরেছিলেন এই তান্ত্রিকটাকে যদি চোখের সামনে থেকে চিরদিনের মতো সরিয়ে না দেয়া হয় তাহলে তার জনপ্রিয়তাতে ভাটার টান শুরু হবে। অতএব শুরু হলো দুই পুরুষের মধ্যে সমানে সমানে টক্কর। একদিকে জ্যোতিপ্রকাশ, তার হাতে উদ্ধত রাইফেল, দুপাশে শত সহস্র অনুগত প্রজা। তারা কর্তার হুকুমে যে কোনো মাথা এক নিমিষেই ইনাম দিতে পারে। অন্যদিকে ওই তান্ত্রিক ভদ্রলোক, তার আসল পরিচয় কেউ জানে না। কারোর মতে তিনি এসেছিলেন তিব্বত থেকে, অপর কেউ বলছেন তিনি এসেছেন দক্ষিণ ভারত থেকে। তার সহায় সম্বল বলতে কিছুই নেই, শুধু দৈব শক্তি ছাড়া।
প্রথম প্রথম দুজন দুজনকেই সামনে মেপে চলার চেষ্টা করেছিলেন। তারপর যখন জ্যোতিপ্রকাশের মনে হলো ওই তান্ত্রিকটা একটি বদলোক, ওর কোনো ক্ষমতা নেই, তখনই তিনি আক্রমণের তরবারিতে শান দেয়া শুরু করলেন। তান্ত্রিকটা নাকি অমাবস্যার রাতে শিশু বলি দিত, এমনই কুখ্যাতি ছিল তার। এই নিয়ে আশেপাশের গ্রামবাসীকে খেপিয়ে তুললেন তিনি। তারপর এক অমাবস্যার রাতে জ্যোতিপ্রকাশের প্ররোচনায় ছুটে এলো রেগে যাওয়া গ্রামবাসীর দল। তারা বল্লমের খোঁচা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ওই তান্ত্রিকটাকে, আর তার মাংস কেটে ভাসিয়ে দেয় হারুম নদীর জলে। সে আজ কত বছর আগের কথা ডাক্তার সাহেব। ইতিমধ্যে পাল্টে গেছে পরিবেশ। প্রকৃতির অমোঘ নিয়মে একদিন চিরদিনের মতো চোখ বুঝলেন জ্যোতিপ্রকাশ। তার সাধের হাভেলিটাও বিক্রি হয়ে গেল। এবার সেটার নতুন মালিক হয়ে এলেন সুন্দরলাল। যখনই আমি সুন্দরলালের ছোট্ট ফুটফুটে মেয়েটিকে দেখেছিলাম, তখন সবেমাত্র পা রেখেছি আশা মঞ্জিলে কেয়ারটেকার হিসাবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। কেন জানেন? মনের মধ্যে একটা প্রতিহিংসার ধিকি ধিকি আগুন শিখা জ্বলছিল অনেক দিন ধরে। যদিও জ্যোতিপ্রকাশের সাথে সুন্দরলালের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু যে বাড়িতে ওই তান্ত্রিকের মৃত্যু হয়েছে সেখানেই তো ঘুরে বেড়াচ্ছে সুন্দরলাল। তার সুন্দর সুখী সংসারের ছবিটা আমি কিছুতেই আমার চোখের তারায় দেখতে পারতাম না। অনেক দিন আগে বেশ কিছু তন্ত্র সাধনা করেছিলাম আমি। এমন কিছু আশ্চর্য গুণ আমি রপ্ত করেছি যেটা চোখে না দেখলে আপনি হয়তো বিশ্বাস করবেন না। ভাবলাম কি করে সুন্দরলালের ক্ষতি সাধন করা যেতে পারে। এমন ক্ষতি করতে হবে তার যাতে সে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। ভাবতে ভাবতে একদিন চিন্তার মধ্যে একটা দারুণ পরিকল্পনা জেগে উঠল। আমি ভাবলাম সুন্দরলাল যাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই ছোট্ট ফুটফুটে মেয়ে রেশমিকে আমার রাতের শিকার করলে কেমন হয়। শুরু হলো আমার গোপন সাধনা। যখন সবাই ঘুমিয়ে পড়ে, যখন ঘুম নামে বিশ্ব চরাচরের চোখে, তখনই আমার মনের মধ্যে সেই আদিম সত্তাটা জেগে ওঠে। প্রচণ্ড রক্তপিপাসা তার। সে এসে ধীরে ধীরে তার তীক্ষ্ণ দাঁত বসিয়ে দেয় ঘুমন্ত রেশমির গলার দুপাশে। অনেকক্ষণ ধরে এভাবেই রক্তপান করি আমি, তবেই মেটে আমার তৃষ্ণা। যতদিন পর্যন্ত আমার এই রক্ত তৃষ্ণা না মিটবে, ততদিন এভাবেই আমি শোনাবো আমার আক্রমণের হাতিয়ার। কিন্তু শিবপ্রসাদের কথা শেষ হওয়ার সাথে সাথে ডাক্তার যাদব নিজেকে স্থির রাখতে পারল না। তার নির্ভুল লক্ষ্যভেদ পরপর গর্জন করে ওঠে বুলেট। মুহূর্তের মধ্যে বিদর্ণ করে শিবপ্রসাদকে। একটা অট্টহাসির শব্দ শোনা যায়, কিন্তু শিবপ্রসাদ কোথায়? কোথায় গেল আশা মঞ্জিল? অবাক হয়ে ডাক্তার যাদব দেখলেন যে তিনি আর অনিশ কুমার দাঁড়িয়ে আছেন একটা পোড়ো বাগান বাড়ির সামনে। আশেপাশে কেউ কোথাও নেই। সেই প্রচণ্ড শীতের রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল ডক্টর যাদবের। একটু দূরে একটা আগুন জ্বলছে দেখে সাহস করে এগিয়ে গেলেন তিনি। বুঝতে পারলেন কোনো একজন মানুষ বোধহয় গাঁজার কলমেতে দম দিচ্ছে। তার কাছে সংক্ষেপে ব্যাপারটা বলতেই সে হো হো করে হেসে ওঠে আর বলে, শেষ পর্যন্ত আপনাকেও পাকড়াও করলো ওই অদ্ভুত ভুতুড়ে আত্মাটা। অনেক দিন আগে এমনই একটা ঘটনা ঘটেছিল এখানে। সে প্রায় 50-60 বছর আগের কথা। তারপর তো সব হাওয়ায় মিলিয়ে গেছে ডাক্তার সাহেব। এবার অবাক হওয়ার পালা ডক্টর বিক্রম যাদবের। তাহলে গতকাল যিনি ফোন করলেন তিনি কে? আর একটু আগে এই যে সামনে শোয়ানো ছিল রেশমির শরীর, ঘরের ভেতর পায়চারি করছিলেন এক উদ্বিগ্ন পিতা। ফেলে আসা জীবনের স্বীকারোক্তি জানাচ্ছিল সে শিবপ্রসাদ। সবই কি তার
চোখের ভ্রম, নাকি এই সব হলো সেই মায়া বা মরণ ছায়ার আশ্চর্য খেলা? বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।